আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের আলোচনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের দীর্ঘ পথ চলা, সাফল্য, গ্রোথ ও ফিউচার এক্সপানশন, পাশাপাশি বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রি এবং পাবলিক রিলেশনস নিয়ে আপনার অভিজ্ঞতা ও পার্সপেক্টিভ জানতে চাই। প্রথমে শুরু করি, ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যক্রম শুরুর ১২ বছরেরও বেশি সময় পেরিয়েছে। পেছন ফিরে তাকালে এই দীর্ঘ যাত্রাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথমে আমি বলতে চাই যে ইউএস বাংলা এয়ারলাইন্স আজকের যে পর্যায়ে এসে পৌঁছেছে, বিশেষ করে ১২ বছর পর আমাদের আসলে অনেক কিছু জাস্টিফাই করার যেমন সুযোগ হয়েছে, তেমন শুধুমাত্র অ্যাজ এ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ইউএস বাংলা জাস্টিফাই করবে না। বাংলাদেশের যারা জনগণ, বিশেষ করে আমি বলবো যে প্রবাসী বাংলাদেশি সহ যারা আকাশপথের যাত্রী সাধারণ আছেন, তাদের আসলে সকলেরই একটা জাস্টিফিকেশনের একটা সময় ইতিমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স পার করেছে। দেখেন ২০১৪ সালের ১৭ জুলাই ইউএস বাংলা এয়ারলাইন্স দুটো এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করেছিলাম। ১২ বছর এই পথ পরিক্রমায় আমরা কিন্তু আমাদের বহরে যোগ করেছি এয়ারবাস 330 এয়ারক্রাফট সহ বোয়িং এটিআর এয়ারক্রাফট, যেটা অলমোস্ট ২৫টা এয়ারক্রাফট নিয়ে আমাদের যাত্রা পথটাকে আমরা আসলে সুগম করার চেষ্টা করছি। সাথে সাথে আমরা শুধুমাত্র যে বহর বৃদ্ধি করেছি তা না, আমাদের কিন্তু ১০টা দেশের ১৪টা ডেস্টিনেশনে, ১৪টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে কিন্তু আমরা ফ্লাইট পরিচালনা করছি, এবং সাথে সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব এয়ারপোর্টগুলো আছে, প্রত্যেকটা এয়ারপোর্টে কিন্তু আমরা একের অধিক ফ্লাইট কিন্তু প্রতিনিয়ত ফ্লাইট অপারেট করছি। আপনি দেখেন, আমরা যখন যাত্রা শুরু করেছিলাম, বিশেষ করে আমাদের এই যাত্রা পথেই আসলে আমি বলছি অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশ এভিয়েশন থেকে কিন্তু ইতিহাসের পাতায় চলে গেছে, বিকজ অফ তাদের আদার বিজনেস পলিসিতে প্রবলেম ছিল, অথবা তাদের মানে রেগুলেটরি অথরিটি যেসব পলিসিগুলো আসলে দিয়েছে, বাট সেখানে আসলে সমস্যা থাকার কারণে হয়তো অনেক এয়ারলাইন্স সাসপেন্ডেড হয়েছে কিংবা বন্ধ করে দিয়েছে। বাট তার ঠিক বিপরীত চিত্র হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু আমি বলবো যে আমরা সম্মুখের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ইন বিটুইন আমাদের যে বিজনেস এক্সপানশনের মধ্যে কিন্তু আমরা আমাদের ২৫টা এয়ারক্রাফটের সাথে আরও ২১টা এয়ারক্রাফট আমাদের বহরকে সমৃদ্ধ করার জন্য কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি। ইনশাল্লাহ ২০২৭ ডিসেম্বরের মধ্যে আমাদের বহরে প্রায় ৪৬টা এয়ারক্রাফট যোগ হতে যাচ্ছে, যেটা বাংলাদেশের যারা আকাশপথে যাত্রী যারা আছে তাদেরকে আরও বেশি মানে আমি বলবো যে ফ্রুটফুল সার্ভিস দেওয়ার জন্য আমরা ভবিষ্যতের দিকে তাকিয়েছি। ইনশাল্লাহ আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশের অনেক বেসরকারি এয়ারলাইন ১ দশক পূর্ণ করার আগেই বা তার কিছু সময় পর কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সে বাস্তবতা ইউএস বাংলা কীভাবে এত দীর্ঘ সময় ধরে কার্যক্রম পরিচালনা করে শুধু টিকে থাকেনি, বরং সম্প্রসারণও করতে পেরেছে? আমি ইতিমধ্যে বলেছি যে দেখেন, অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু সাসপেন্ডেড হয়েছে, বন্ধ হয়েছে। তো বেসিক্যালি ইউএস বাংলা এয়ারলাইন্স যখন যাত্রা শুরু করেছে, তখন কিন্তু ইউএস বাংলা আগে লাইক জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ কিংবা বেস্ট এয়ার, এভিয়ানা, এয়ার বেঙ্গল, এই এয়ারলাইন্সগুলো যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার কারণগুলো ফাইন্ডিংসে যে একই ভুল যেন ইউএস বাংলা না করে সেই ধরনের প্রচেষ্টা কিন্তু অব্যাহত ছিল। এবং আমাদের যে বিজনেস প্ল্যানের মধ্যে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু চেষ্টা করেছে আমাদের এয়ারক্রাফটগুলোকে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে আমাদের ফ্লাইট পরিচালনা করার, এবং আমরা আমাদের বহরে এটিআর 72-600 যে এয়ারক্রাফটগুলো আছে, অলমোস্ট সবগুলো এয়ারক্রাফটই আসলে নতুন। এবং শুধু নতুন না, আমি বলবো যে আমাদের যে 25টা এয়ারক্রাফট আছে, আমাদের এয়ারক্রাফটগুলোর গড় বয়স মানে অ্যাভারেজ এইজ হচ্ছে নিয়ারলি 10 ইয়ার্স। একটা এয়ারলাইন্সের যখন এয়ারক্রাফটগুলোর গড় এইজ যখন কম থাকে, তখন এই এয়ারক্রাফটের টেকনিক্যাল প্রবলেমগুলো কম হয়, কিংবা আমাদের যে মানে অন টাইম ফ্লাইটের ডিপার্চারের যে একটা ইচ্ছে কিংবা প্ল্যান যেটা আমরা করছি এবং যাত্রীদেরকে সেই সেবাটা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত, সেটাকে বজায় রাখার জন্য ডেফিনেটলি আমরা নতুন এয়ারক্রাফটের আসলে বিকল্প নাই। আপনারা তো জেনে থাকবেন যে আমাদের আপকামিং যেসব এয়ারক্রাফটগুলো আসতেছে, আসলে সেগুলোকে ম্যাক্সিমামই আসলে আমাদের ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট। ইনশাল্লাহ আমাদের ডোমেস্টিকের মতো আমরা ইন্টারন্যাশনাল যে এয়ারক্রাফটগুলো ব্যবহার করবো, সেই এয়ারক্রাফটগুলো ডোমেস্টিক মতো একটা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে আমরা ব্যবহার করতে থাকবো ইনশাল্লাহ। ইউএস বাংলা সম্প্রতি ২১টি নতুন ন্যারো-বডি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা জানিয়েছে। এয়ারবাস A320 বা A320 নিউ পরিবারের মতো বিকল্প থাকা সত্ত্বেও বোয়িং বেছে নেওয়ার পেছনে প্রধান বিবেচনাগুলো কী ছিল? পাশাপাশি ইউএস বাংলার ওয়াইড বডি বহর সম্প্রসারণ পরিকল্পনা কী? আপনি জানেন যে একটা এয়ারক্রাফট চয়েসে আসলে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ থাকে। তাই আমাদের বহরে কিন্তু
ইতিমধ্যেই যেমন এয়ারবাস 330 এয়ারক্রাফট আছে, তেমনই কিন্তু বোয়িং 737-800 এয়ারক্রাফটও রয়ে গেছে এবং ATR 72-600 এয়ারক্রাফট আছে। বাট আপকামিং আমাদের যেসব এয়ারক্রাফটগুলো আছে আসলে আমি বলবো যে আসতেছে যেটা সেটা হচ্ছে বোয়িং 737-8 এবং বোয়িং 737NG নেক্সট জেনারেশন যে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটগুলো আমাদের বহরে যুক্ত হবে। এখানে সিমিলার এয়ারক্রাফট আছে এয়ারবাস 320 এবং এয়ারবাস 320 নিউ। তো সেই এয়ারক্রাফটগুলো আসলে আমি বলবো যে আমাদের বর্তমান সময়ে আসলে আমরা যেসব লিজিং কোম্পানি থেকে এয়ারক্রাফটগুলো নিচ্ছি সেটা বোয়িংকে প্রায়োরিটি দিচ্ছি বিকজ অফ এখানে একটা এয়ারক্রাফট চয়েসের ক্ষেত্রে রুট এবং ডেস্টিনেশন এবং আমি বলবো লাগেজ ফ্যাসিলিটিস এবং প্যাসেঞ্জারের যে সিটের অ্যাভেলেবিলিটি আমি সব কিছু বিবেচনায় রেখে বর্তমান সময়ে মনে হয়েছে যে এই মুহূর্তে বোয়িং 737-800NG এবং বোয়িং 737-8 এই এয়ারক্রাফটগুলো আমাদের জন্য এই মুহূর্তে ফিজিবল হবে এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আসলে যেমন এয়ারবাস 330 এয়ারক্রাফট নিয়ে আমরা ব্যবহার করেছি, ভবিষ্যতে আমরা বোয়িং 777ও আমরা হয়তো ব্যবহার করতে পারি, কিংবা বোয়িং আবার এয়ারবাস 320 কিংবা 320 নিউ এই এয়ারক্রাফটগুলোকে আমরা আসলে মানে যে প্রায়োরিটিতে রাখার আসলে সুযোগ আছে বিকজ ডিফারেন্ট ডেস্টিনেশনে ডিফারেন্ট এয়ারক্রাফট ব্যবহার হবে। এয়ারইস বাংলা শুরু থেকে আসলে এই মতবাদে বিশ্বাসী। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস বাংলা সরকারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাচ্ছে, আর প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্প্রসারণের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে? আপনি জানেন যে একটা এয়ারলাইন্স কিংবা একটা প্রতিষ্ঠান যখন বিজনেস করে কিংবা বিজনেস এক্সপানশনে যাওয়ার পরিকল্পনা করে তখন কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আপনি দেখেন যে বাংলাদেশে 55 বছরের এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্রাইভেট এয়ারলাইন্সে কিন্তু প্রায় অলমোস্ট 30 ইয়ার্স ধরে কিন্তু ব্যবসা পরিচালনা করছে। বিগত সময়ে অনেকগুলো এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। আমি বলছি রেগুলেটরি অথরিটি কিছু সমস্যা হয়তো থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সে ইন্ডিভিজুয়ালি অনেক ধরনের সমস্যা কিংবা তাদের পলিসিগত সমস্যা কিংবা বিজনেস প্ল্যানের সমস্যা থাকার কারণে এয়ারলাইন্সগুলো যেমন ইতিহাসে পাতায় চলে গেছে, তেমনই কিন্তু সরকার এবং রেগুলেটরি অথরিটি আমি বলবো যে পাশে এয়ারলাইন্সগুলো পাশে থেকে কিন্তু তাদের বিজনেস এক্সপানশনের জন্য আসলে ট্রাইও করেছে। একটা 2-3টা এক্সাম্পল আপনাকে না দিলেই নয়। আপনি দেখেন যে আমরা শুরু থেকে চেয়েছিলাম হ্যাঙ্গার ফ্যাসিলিটিস, কারণ এই হ্যাঙ্গার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে একটা এয়ারক্রাফটের সেফটি সিকিউরিটির জায়গাটা এবং যেই আমরা চেকগুলো করি বিশেষ করে সি চেক, ডি চেক কিংবা হেভি চেক যেগুলো আছে কিংবা রেগুলার যে চেকগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে সেফটি রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য অবশ্যই হ্যাঙ্গার ফ্যাসিলিটি দরকার, যেটা আমরা বিগত দিনে পাচ্ছিলাম না। বাট 2022 থেকে কিন্তু আমরা সেই হ্যাঙ্গার ফ্যাসিলিটিসগুলো পেয়েছি। এবং আরেকটা জিনিসও বলে রাখি যে আমাদের বিগত দিনে যেসব এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে এখানে একটা সারচার্জ একটা ব্যাপার রয়ে গেছে, যেটা আমি বলবো যে আমাদের যে পেন্ডিং যে অ্যামাউন্টগুলো থাকে সেই অ্যামাউন্টগুলোকে প্রতি মাসে 6% হারে ইয়ারলি 72% আমাদেরকে সারচার্জ পে করতে হতো। হোয়ারাস ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে সেই উপকারটা করেছে, যেটা 14.25% সারচার্জ নির্ধারণ করেছে, যেটা আমাদের গত 30 বছরে আমি বলবো যে আমাদের দাবি ছিল যেন সারচার্জে কমানো হোক। ফাইনালি ইন্টারিম গভর্নমেন্ট আসলে এভিয়েশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আসলে এই কাজটা করেছে, যেটা ভবিষ্যতে বন্ধ হওয়ার যে প্রবণতা এয়ারলাইন্সগুলোর সেটা কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয়। তো এখন সরকার আমাদেরকে সেই সহায়তাগুলো যদি আমাদের যেসব শর্টফলগুলো আছে কিংবা আমাদের যেসব প্রবলেমগুলো আমরা ফেস করছি বিজনেস ডেভেলপমেন্টের জন্য সেগুলোকে পরিপূর্ণভাবে যদি আমাদের পাশে থাকে, আমরা বলবো যে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। যেমন আপনাকে কয়েকটা জিনিস বলে, আমাদের যে অ্যারোনটিক্যাল চার্জগুলো আছে বিশেষ করে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই চার্জগুলো আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে কিংবা আমরা যেসব দেশগুলোতে ফ্লাইট অপারেট করি প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশে আসলে বেশি পে করতে হয়। সেই জায়গা থেকে আমাদের সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ আছে যে আমাদেরকে যেন বিজনেসকে পরিপূর্ণভাবে কাজ করার জন্য এবং আমাদের কম্পিটিটর যারা আছে বেশ আন্তর্জাতিক মানে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাদের সেই চার্জগুলোকে যদি রিডিউস করে কিংবা আমাদেরকে সাবসিডি দেওয়ার সুযোগ করে দেয় তাহলে আমাদের টিকে থাকার পথটা সহজ হবে। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে জেট ফুয়েল প্রাইস। জেট ফুয়েল প্রাইসটা একটা এয়ারলাইন্সের অপারেশনের অলমোস্ট আমি বলবো যে নিয়ারলি 40-45% আমাদেরকে। সময়ানুবর্তিতা ও সেবার মানে ইউএস বাংলা একটি পরিচিতি রয়েছে। একই সঙ্গে যোগাযোগ মাধ্যমে যাত্রীদের কীভাবে অভিযোগও দেখা যায়, এসব অভিযোগ কীভাবে পর্যবেক্ষণ, যাচাই ও সমাধান করে থাকে ইউএস বাংলা? ধন্যবাদ। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা এয়ারলাইন্স কিন্তু প্রতিদিন আমরা বলবো যে ইন অ্যান অ্যাভারেজ প্রতিদিন আমরা 100 ফ্লাইট কিন্তু আমরা অপারেট করছি। তো এই 100 ফ্লাইটস অপারেটের মধ্যে যদি একটা দুটো ফ্লাইটে যদি আসলে কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হয় কিংবা আমি বলবো যে কোনো ধরনের কোনো
যাত্রীদের ডিমান্ড অনুপাতে আমরা কোনো জিনিস আসলে যদি পরিপূর্ণতা না দিতে পারি, সেটা ডেফিনেটলি যখন সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো একটা মিডিয়াতে যদি সেটা পাবলিশড হয় কিংবা কারোর যদি সে ধরনের কোনো অনুভূতি প্রকাশ করে, ইউএস বাংলা ম্যানেজমেন্ট কিংবা কনসার্ন ডিপার্টমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসলে সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করা হয়। বাট একটা জিনিস, সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস পাবলিশড হলে সেটাকে আসলে পরিপূর্ণভাবে সঠিক বিবেচনা করা আসলে কিছু নাই। আমাকে এটা জাস্টিফাই করার জন্য অবশ্যই আমি বলছি মেইন স্ট্রিম যে মিডিয়া আছে তাদেরকে অবশ্যই কনসার্ন অথরিটির সাথে যোগাযোগ করে আসলে নিউজ আকারে সেটা পাবলিশ করলে আমার মনে হয় এটা পত্রিকার জন্য ভালো হবে এবং অর্গানাইজেশনের জন্য ভালো হবে। বাট সব কিছু বিবেচনাধীন রেখে এই যে আমি বলছি ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে সময়ানুবর্তিতার কথাটা যেটা বললেন, যে প্রথম থেকে এখন পর্যন্ত আমি বলবো যে গত 12 বছরে আমরা মোর দেন 90% ফ্লাইট কিন্তু অন টাইম ফ্লাইট পরিচালনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এর ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে। আরেকটা জিনিস আপনি বলে রাখি, একটা সময়ে আমরা দেখতাম যে যখন কোনো একজন প্যাসেঞ্জার ইন্টারন্যাশনাল ফ্লাইট করে বাংলাদেশে আসে, তো সেই প্যাসেঞ্জার দেখালো যে 2 ঘন্টা ফ্লাইট করে এসে 2 ঘন্টা হয়তো লাগেজের জন্য সে অপেক্ষা করছে। হোয়ারাস 2016 সালে 15 মে থেকে যখন ইউএস বাংলা এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু করেছে, তখন থেকেই আমরা ফার্স্ট ব্যাগেজটা আমরা এয়ারক্রাফট ল্যান্ড করার পরে 15 মিনিটের মধ্যে আমাদের লাগেজ বেল্টে চলে আসে। আমরা সেই ধারাবাহিকতাই আমরা গত প্রায় 9 বছর ধরে 10 বছর ধরে আমরা সেটা বজায় রাখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই ধরনের যেসব সার্ভিসগুলো আছে সেটাকে আমরা এনশিওর করবো যাত্রীদের উদ্দেশ্যে, এবং যাত্রীরা যেন ইউএস বাংলার প্রতি আস্থাটা বজায় রাখেন সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। একজন পিআর পেশাজীবীর দৃষ্টিতে প্রতিষ্ঠানের পক্ষে থাকা এবং সত্য গোপন না করায় সীমারেখাটি কোথায়? আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স গত 12 বছর ধরে কিন্তু ফ্লাইট অপারেশন আছে। এর মাঝে কিন্তু আমরা বেশ কিছু আমি বলবো যে একটা কাঠমান্ডু অ্যাক্সিডেন্ট আমরা যেমন ফেস করেছি এবং চিটাং ইনসিডেন্টও আমরা ফেস করেছি। বাট তারপরে আমি বলবো যে গত 12 বছর ধরে আমাদের বাংলাদেশি প্যাসেঞ্জারদের যে আস্থা আমরা অর্জন করেছি, সেই আস্থার প্রতিদান স্বরূপ আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের বহরে যেমন আরও 21টা এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা করছে, এবং সাথে সাথে প্রায় অলমোস্ট আমি বলছি বর্তমান রুট এবং ভবিষ্যৎ পরিকল্পনা যে রুটগুলো আছে সেটা আগামী 5 বছরের মধ্যে প্রায় 30টা রুট আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জিনিস আমি বলবো যে অ্যাক্সিডেন্ট কিংবা ইনসিডেন্ট, ইউএস বাংলা এয়ারলাইন্স কখনো কোনো ঘটনাকে হাইড করে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেনি। এটা আজকে আমাদের যাত্রীদের কাছে, আমি বলবো যে বাংলাদেশি নাগরিকদের কাছে আমরা টোটালি ট্রান্সপারেন্ট, এবং যার কারণে ইউএস বাংলার প্রতি একটা সহমর্মিতা কিংবা সহযোগিতা আমাদের প্যাসেঞ্জারদেরকে আমরা দেখতে পাচ্ছি, এবং যার ফলশ্রুতিতে আজকে ইউএস বাংলা 2টা এয়ারক্রাফট থেকে যেমন 25টা এয়ারক্রাফটে পৌঁছেছে, ঢাকা যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করা এয়ারলাইন্স আজকে দেশে সবগুলো এয়ারপোর্ট এবং বিদেশে 10টা দেশের 14টা ডেস্টিনেশনে কিন্তু আমরা ফ্লাইট পরিচালনা করছি। প্রায় 3 দশকের অভিজ্ঞতা থেকে আপনার চোখে বাংলাদেশ এভিয়েশন শিল্পে সবচেয়ে বড় অর্জন কী, আর সবচেয়ে বড় অপূর্ণতা কোথায়? আমরা আসলে সবসময় বলে থাকি যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমাদের যে পরিমাণ এক্সপার্টিস দরকার ছিল, আমরা আসলে সেই এক্সপার্টিসটা আসলে তৈরি করতে পারি নাই। এটা ভবিষ্যতে আমাদের বিশ্বাস বাংলাদেশের এভিয়েশন যদি আরও এগিয়ে যায়, বর্তমান যে অবস্থায় আছে আমাদের যে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে যে আমাদের যে কম্পিটিশন আছে, এটা থেকে যদি আমরা টিকে থাকতে পারি, ডেফিনেটলি বাংলাদেশে অনেক এক্সপার্টিস তৈরি হবে। এবং এই জায়গাটা একটা দুর্বলতা অবশ্যই আছে, এবং সফলতার জায়গাতে বলি যে বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স সহ ন্যাশনাল ক্যারিয়ার, আমি বলবো যে দুটো এয়ারলাইন্সই এখন যেহেতু আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সাথে বিট করে যাচ্ছে, ভবিষ্যতে এই মার্কেট শেয়ার আমি বলছি বর্তমান সফলতার উপর বেস করে ভবিষ্যতে আজকে 20-25% যে মার্কেট শেয়ার আছে, এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা 40-50% মার্কেট শেয়ার আমরা অর্জন করতে পারবো। সেই অর্জিত মার্কেট শেয়ার দিয়ে আমাদের দেশের যে রেভিনিউ আর্নিংয়ের যে সুযোগটা থাকবে, তখন আমাদের জিডিপি যে কন্ট্রিবিউশন আমরা এভিয়েশন ট্যুরিজম থেকে আমরা 3% পাচ্ছি, ভবিষ্যতে এটা 6-7% কন্ট্রিবিউশন হবে, এই আশাবাদী আমি রাখছি। জনসংযোগ, কর্পোরেট কমিউনিকেশন অথবা এভিয়েশন শিল্পে কেরিয়ার গড়তে আগ্রহী তরুণদের আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে কী পরামর্শ দেবেন? এখানে বাস্তবতা হচ্ছে যে এভিয়েশনে কিংবা পিআর কমিউনিকেশনে যদি আপনি কাজ করেন, সেখানে আসলে কোনো টাইম ফ্রেমের কিছু নাই। এখানে কোনো সময় ধরে আসলে কাজ করার সুযোগটা নাই। আপনাকে প্যাশেন্স থাকতে হবে, আপনাকে 24/7 এটাকে মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে কোনো আসলে হলিডের কিছু নাই। অনেকটা থ্যাঙ্কসলেস জবের মতো।
আর আপনার সব কিছু আপনার দায়িত্বের মধ্যে যখন কোনো নেগেটিভ কোনো জিনিস হবে কোম্পানির, তখনও যেমন আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে কাজ করার জন্য, যখন পজিটিভ জিনিস থাকবে সেটাও প্রচার প্রচারণার জন্য পিআর কমিউনিকেশনকে কাজ করতে হবে। তো বর্তমান যে জেনারেশন, সেই তাদের উদ্দেশ্যে আমার বলা, 30 বছরের অভিজ্ঞতা আলোকে আমার শুধু বলা যে আপনারা যখনই পিআর কমিউনিকেশনে কাজ করতে আসবেন, সেখানে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে সেটা একটা থ্যাঙ্কসলেস জব হিসেবে আসতে হবে, এবং সেখানে টাইম ফ্রেম বলতে কিছু নাই। আপনার উপরে আপনার প্রতিষ্ঠান ডিপেন্ড করবে, আপনার অ্যাক্টিভিটিজের উপরে আপনার প্রতিষ্ঠান যেমন ডিপেন্ড করবে, আপনাকে নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যতক্ষণ পর্যন্ত তৈরি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে আসলে সাকসেসফুলের ইতিহাসটা আসলে ওইভাবে স্থিমিত থাকবে। আপনার প্রায় 3 দশকের কেরিয়ারের দিকে ফিরে তাকালে এমন কোনো সিদ্ধান্ত বা ব্যর্থতা বা অভিজ্ঞতা আছে কি যেটি সেই সময় কঠিন মনে হলেও পরে বুঝতে পেরেছেন সেটি আপনার পেশাগত জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বা টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে? আহ, আমার আসলে এই লম্বা সময়ের অভিজ্ঞতায় আমাকে যেমন অনেক পজিটিভ জিনিস ফেস করেছে, তেমন অনেক নেগেটিভ জিনিসকে ফেস করতে হয়েছে। লাইক এজ ঢাকা কাঠমান্ডু রুটে যে আমাদের ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেখানে 51 জন যাত্রী এবং ক্রু পাইলট নিহত হয়েছেন। এই আহত নিহত হওয়ার যে ঘটনার কালীন যে সময়টাকে আমি পার করেছি, সেটা আমি বলবো যে একটা নেগেটিভ জিনিসকে পজিটিভলি উপস্থাপন করে দেশের মানুষের বিশ্বাসের জায়গা যেমন তৈরি করতে পেরেছে। এবং সেই সময়টা আমি বলি যে 2018 সালে 12ই মার্চের যে ঘটনাটা, ওই সময় যদি সাকসেসফুলি যদি আমরা আসলে এটাকে ওভারকাম করতে না পারতাম, তাহলে আজকের ইউএস বাংলাকে হয়তো দেখার সুযোগ নাও হতে পারতো। বাট আমি সবচেয়ে বলবো যে একটা নেগেটিভ সময়কে পজিটিভলি হ্যান্ডেল করা হচ্ছে পিআর কমিউনিকেশনের একটা সাকসেসফুল স্টোরি। এবং সাথে সাথে এইটাও আমি বলবো যে আমার কাজের যে ব্যর্থতা, সেটা আমার প্রতিষ্ঠান, আমার এভিয়েশন ইন্ডাস্ট্রি এবং ওভারঅল বাংলাদেশ মিডিয়া এবং যারা ইউএস বাংলাকে ফলো করে কিংবা আমাকে ফলো করে, তারা আসলে বলতে পারবে যে আমার কাজের সফলতা কিংবা ব্যর্থতা কোথায় লুকিয়ে আছে। বা সব কিছু মিলে আমি আসলে চেষ্টা করে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমি শেখার চেষ্টা করছি। এবং একটা জিনিস আমি শুধু বলি যে আজকে প্রায় 30 বছরে প্রতিদিন যদি একজন কর্পোরেট কমিউনিকেশনের মধ্যে কারোর সাথে ইন্ট্রোডিউস হয় এবং তার সাথে আমার সেই সম্পর্কটা থেকে যায়, এবং 30 বছরে কত হাজার মানুষের সাথে কর্পোরেট কমিউনিকেশন হয়েছে, এবং তাদের সাথে সবার সাথে আমি বলবো যে একটা সুসম্পর্কের মধ্যে দিয়েই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথেও সেই সম্পর্কটা বজায় থাকবে। আপনার ভ্যালুয়েবল টাইম এবং এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার ইনসাইটস আমাদের রিডার্সের জন্য অত্যন্ত ভ্যালুয়েবল হবে।